चंद्र बाबू जी टेक्नोलॉजी को लेकर के मेरी भारी तारीफ कर रहे थे, लेकिन मैं आज एक रहस्य बता देता हूँ। जब मैं गुजरात में नया मुख्यमंत्री बना तो मैं बाबू हैदराबाद में बैठ करके किस किस प्रकार के इनिशिएटिव ले रहे हैं उसका बड़ा बारीकी से अध्ययन करता था और मैं उसमें से बहुत कुछ सीखता था और उसे आज मुझे लागू करने का अवसर मिला है, मैं लागू कर रहा हूँ। দিল্লির দরবারে মুখে সমর্থন অথচ ভেতরে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ। চন্দ্রবাবু নাইডুর রাজনীতি এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রের কাছে 1.5 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি, একের পর এক ঝুলে থাকা প্রকল্প আর 1 ফেব্রুয়ারির আসন্ন কেন্দ্রীয় বাজেট, সব মিলিয়ে মোদী সরকারের সামনে এবার আর কূটনৈতিক নীরবতা নয়, সরাসরি হিসেব চাওয়া। প্রশ্ন একটাই, টাকাকে দেবে দিল্লি নাকি চন্দ্রবাবুর ধৈর্যের বাঁধ ভাঙবে? এটা বুঝতে পেরেই কি দিল্লি সফরে গিয়ে আলটিমেটাম দিয়ে এলেন তিনি? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। চন্দ্রবাবু নাইডু বাইরে থেকে ভিরামজি বিল নিয়ে যতই নরেন্দ্র মোদীকে সমর্থন করুন, ভেতরে ভেতরে গুজরাট লবির প্রতাপে তিনি চরম ক্ষুব্ধ। নাইডু বাবুর স্পষ্ট ধারণা, 1.5 বছর আগে কেন্দ্রের সমর্থনের বদলে মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে ভরসা দেখিয়েছিলেন, আজ 1.5 বছর পর তার একটাও বাস্তবায়িত হয়নি। অন্ধ্রের কোনো প্রকল্পই সম্পূর্ণ হয়নি, বরং কয়েকটি তো শুরুই করা হয়নি। এরই সরাসরি খেসারত দিতে হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাইডুর রাজনীতিকে। ভোটার ক্ষুব্ধ হচ্ছে, চাপ বাড়ছে। সেই কারণেই চন্দ্রবাবু সম্প্রতি দিল্লিতে এসে মোদীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা 6 জন মন্ত্রীর সঙ্গে আলাদাভাবে একে একে দেখা করে তাদের হাতে প্রত্যেক প্রকল্পের পূর্ণ তালিকা তুলে দিয়েছেন। 18 থেকে 20 ডিসেম্বর 3 দিন ধরে নাইডু দিল্লিতে ছিলেন। আমাদের আজকের এপিসোড তৈরি করতে দেরি হলেও কারণ বিশ্বস্ত সূত্র থেকে আমরা এই ব্যাপারে খবর সংগ্রহ করছিলাম। আমাদের সূত্র বলছে চন্দ্রবাবুর এই দিল্লি সফর ছিল কার্যত তৃতীয় মোদী সরকারকে দেওয়া আলটিমেটাম। একটা কথা এখনই স্পষ্ট করে দিচ্ছি, 2018 সালে যখন চন্দ্রবাবু মোদীর প্রথম সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিলেন, তখনও ঠিক এই কারণেই করেছিলেন। কি কারণ? কেন্দ্রের সরকার গঠনের আগে মোদী তাকে একগুচ্ছ প্রকল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও একটি প্রজেক্টের জন্যও তিনি দিল্লির ফান্ড ছাড়ছে না। প্রশ্ন হলো, এবার কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে চলেছে? তাই কি ক্ষুব্ধ নাইডু শটান দিল্লিতে এসে অমিত শাহ, নির্মলা সীতারামন, নীতিন গডকরি সমেত মোদী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গেই আলাদা আলাদা করে বৈঠক করেছেন? কথায় আছে, সমাজদার লোকের জন্য ইশারাই যথেষ্ট। চন্দ্রবাবু কি সেই ইশারা এবং ইঙ্গিতে সবার সামনে দিয়ে গেলেন সেই মোক্ষম বার্তা যে এটা আর তার অনুরোধ নয়, বরং একে আলটিমেটাম হিসেবেই দেখা হোক? অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে নাইডু সরাসরি প্রশ্ন তোলেন, আমরা যে নতুন রাজধানী অমরাবতী গড়ছি তার জন্য 2024 সালের জুলাই মাসে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে 15,000 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা আপনি ঘোষণা করেছিলেন। সেই টাকা গেল কোথায়? অন্তত 1 ফেব্রুয়ারির আসন্ন বাজেটে অমরাবতীর জন্য বিশেষ সহায়তা হিসেবে 10,000 কোটি টাকা ছাড়তেই হবে। আগে যখন অন্ধ্র আর তেলেঙ্গানা এক ছিল, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হায়দ্রাবাদ, কিন্তু তেলেঙ্গানা নতুন রাজ্য হলে হায়দ্রাবাদ তাদের রাজধানী হয়। অন্যদিকে অন্ধ্রের গুন্টুর জেলায় কৃষ্ণা নদীর দক্ষিণ তীরের অববাহিকায় থাকা প্রায় 29টি গ্রামের জমি নিয়ে একটি সম্পূর্ণ নতুন এবং আধুনিক গ্রিনফিল্ড শহর হিসেবে গড়ে উঠছে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী। ভৌগোলিকভাবে নির্মীয়মান অমরাবতী অন্ধ্রের প্রধান বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র বিজয়ওয়াড়া থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, এদিকে গুন্টুর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। গুন্টুর আর বিজয়ওয়াড়ার মাঝখানে দীর্ঘ সেতুর মতন গড়ে ওঠার কথা মেগা সিটি অমরাবতী। চন্দ্রবাবু অমরাবতীকে সাইবারাবাদ বানাতে চান। গোটা প্রজেক্টের মোট আনুমানিক খরচ প্রায় 52,000 কোটি টাকা ধরা হয়েছে। কেন্দ্র সরাসরি টাকা দেওয়ার পাশাপাশি বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকেও ঋণের ব্যবস্থা করে দেবে বলে চন্দ্রবাবুকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। প্রতিশ্রুতি তো ঢের হয়েছে, বাস্তবে টাকা কই? এই কথাটাই নির্মলা সীতারামনকে বলে এসেছেন চন্দ্রবাবু। টিডিপি সুপ্রিমো সেখানেই থামেননি। রাজধানী অমরাবতী সংক্রান্ত প্রকল্পের জন্য যে 5,000 কোটি টাকা এখনো ঝুলে আছে, সেই ফাইনগুলিও অবিলম্বে ছাড়ার দাবি জানিয়ে এসেছেন তিনি।
পাশাপাশি নাইডু মনে করিয়ে দিয়েছেন যে মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভৌগোলিকভাবে বৃষ্টি ছায়া অঞ্চল রায়লসীমার কৃষি এবং উদ্যান পালনের জন্য 41,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। তাহলে সেই টাকা কোথায়? এই বাজেটেই ওই 41,000 কোটি টাকা বরাদ্দর বিষয়টি থাকতে হবে। এটাই ছিল অর্থমন্ত্রীর কাছে নাইডু বাবুর পরের স্পষ্ট শর্ত। অন্ধ্রের 4 গুরুত্বপূর্ণ জেলা নিয়ে বিস্তীর্ণ ভূখণ্ড রায়লসীমা, ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরও সেখানে। এছাড়া শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গ এবং অহোবিলম মন্দিরের মতন ধর্মীয় পর্যটন স্থলও সেখানেই। অন্ধ্রের রাজনীতিতেও রায়লসীমার প্রভাব মারাত্মক। এনটি রামারাও, চন্দ্রবাবু নাইডু, ওয়াইএস রাজশেখর রেড্ডির মতন মুখ্যমন্ত্রীরা এই অঞ্চল থেকেই উঠে এসেছেন। রায়লসীমার অনন্তপুর এবং কুর্নুল জেলা দেশের অন্যতম বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন তালুকে পরিণত হয়েছে। অতএব রায়লসীমার উন্নয়নের প্রশ্নে তিনি যে কোনো আপোষ করবেন না সেই কথাও অর্থমন্ত্রীকে বলে দিয়েছেন চন্দ্রবাবু। সেই সঙ্গে বিশাখাপত্তনমে একটি ইউনিটি মল এবং গন্ডিগোটা পর্যটন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর কাছে প্রতিশ্রুত অর্থ চেয়ে এসেছেন তিনি। মোট কথা, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সমেত 6 মন্ত্রীর সঙ্গে দেখা করে কেন্দ্রকে পরিষ্কার বার্তা দিয়ে এসেছেন চন্দ্রবাবু। 1.5 মাস পর 1 ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেটে যদি অন্ধ্রপ্রদেশের জন্য প্রতিশ্রুতি মতো অর্থ বরাদ্দ না হয়, যদি 1.5 লক্ষ কোটি টাকার দাবি মেটানো না হয়, তাহলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে এবং তার দায় দিল্লিকেই নিতে হবে। নির্মলা সীতারামনের পর নাইডু বাবু যান পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে, তার সঙ্গে বৈঠক করেন। সেখানেও নাইডু বাবু ঝেড়ে কেসে জানান, কথা তো হয়েছিল অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় প্রায় 97,000 কোটি টাকা খরচ করে ভারত পেট্রোলিয়াম একটি গ্রিনফিল্ড রিফাইনারি শিল্প কারখানা গড়ে তুলবে। এই প্রজেক্টের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জমিও বরাদ্দ করে দিয়েছেন। রামায়াপত্তনম বন্দরের কাছে প্রস্তাবিত রিফাইনারি প্রকল্প সম্পন্ন হলে তা হবে দেশের অন্যতম বৃহৎ রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। হরদীপ সিং পুরীকে চন্দ্রবাবু প্রশ্ন করেন, সবই তো হলো, কিন্তু প্রকল্পটা কবে শুরু হবে? প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রকল্প, 1.5 বছর কেটে গেল, এক চুলো তো নড়েনি এখনো। চন্দ্রবাবু পেট্রোলিয়াম মন্ত্রীকে অনুরোধ করেন অন্ধ্রপ্রদেশে এসে প্রকল্পের শিলান্যাসটা অন্তত করে যান। নাইডু যে রীতিমতো ক্ষুব্ধ তা লুকোনোর জায়গা ছিল না, কিন্তু বেদনাদায়ক সত্যিটা হলো মোদী নিজে কলম চালিয়ে আদেশ না দিলে 1 টাকাও ছাড়া হয় না। টাকা ছাড়া তো দূরের কথা, প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া ক্ষমতার অন্দরে গাছের একটা পাতাও নড়ে না। হরদীপ সিং পুরীর পর প্রধানমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠদের একজন, সংঘ পরিবারের মোদীর আজৌবনের সতীর্থ মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করেন চন্দ্রবাবু। খট্টর বর্তমানে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রী। রেল, মেট্রো এই সব প্রকল্পের গ্রান্টও তার হাত ধরেই পাশ হয়। খট্টরের সামনে নাইডু সরাসরি প্রশ্ন রাখেন, আমাদের 2টি বড় শহর বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, মোদীজি বলেছিলেন এখানে মেট্রো চলবে, কিন্তু সেই মেট্রো কোথায়? কবে আপনি অন্ধ্রপ্রদেশে আসবেন আর কবে এই মেট্রো প্রকল্পের জন্য টাকা ছাড়া হবে? এছাড়া অমরাবতী রাজধানী প্রকল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সহায়তার বিষয়টি নিয়ে মনোহর লাল খট্টরকে আরো সক্রিয় হওয়ার বার্তা দিয়ে এসেছেন তিনি। আমাদের সূত্রের খবর, খট্টরকেও চন্দ্রবাবু এই মর্মে আলটিমেটাম দিয়েছেন যে 1 ফেব্রুয়ারির আসন্ন বাজেটে যেন এই 2টো মেট্রো প্রকল্পকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়, নইলে তার ধৈর্যের বাঁধ এখন ভাঙার মুখে। খট্টরের সঙ্গে বৈঠক সেরে কিংমেকার হাজির হন জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে। সেখানেও কথাবার্তা রাগঢাকের ছিল না। স্ক্রিনের পাশে দ্য হিন্দুতে প্রকাশিত এই সংক্রান্ত খবরটা লক্ষ্য করুন। এই খবরেই প্রকাশ, ক্ষুব্ধ নাইডু সোনোয়ালকে সাফ বলে এসেছেন জুবালাদিন্নে মৎস্য বন্দরের জন্য তিনি কেন্দ্রীয় সাহায্য পেলেও বাকি 3টি প্রস্তাবিত মৎস্য বন্দর নিজামপত্তনম, মছলিপত্তনম এবং উপ্পাদা মৎস্য বন্দর নির্মাণের জন্য সেখানে কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী তার পাওয়ার কথা 1362 কোটি টাকা। সেখানে এখনো পর্যন্ত শুধু জুবালাদিন্নে বন্দর খাতে তিনি পেয়েছেন মাত্র 138 কোটি 29 লক্ষ টাকা, মানে প্রতিশ্রুতির মাত্র 10%। বাকি 90% টাকা কোথায়? জাহাজ মন্ত্রীকে প্রশ্ন করে এসেছেন চন্দ্রবাবু। তিনি জানিয়ে এসেছেন 3টে প্রস্তাবিত মৎস্য বন্দরের কাজ কেন্দ্র থেকে টাকা না পাওয়ার জন্য তিনি শুরুই করতে পারেননি। চন্দ্রবাবুর রাজনৈতিক অবস্থানটা আগে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তার রাজনীতি মূলত ধর্মনিরপেক্ষ, গান্ধীবাদ এবং সমাজবাদের ওপর দাঁড়িয়ে।
অন্ধ্রপ্রদেশে তিনি মুসলমানদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন, সেখানে তার বড় ভোট ব্যাংক। খ্রিস্টানরাও তার সঙ্গে, সেটাও তার শক্ত ভোট ব্যাংক। বহু আসনে দলিতরাই নির্ণায়ক শক্তি, তাই তাদেরও সঙ্গে রাখেন নাইডু। কিন্তু বর্তমান মোদী সরকারের একাধিক সিদ্ধান্ত, যেমন ওয়াকফ আইন থেকে শুরু করে আগ্রাসী হিন্দুত্বের রাজনীতি, সর্বশেষ মনরেগা থেকে মহাত্মা গান্ধীর চিহ্ন মুছে দেওয়ার মতন বেনজির পদক্ষেপ, এই সবকিছুই নাইডুর অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক বাস্তবতাকে সরাসরি আঘাত করেছে। রাজনৈতিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার উপর যে অর্থ তিনি চাইছেন, সাইবারাবাদের মতন শহর গড়ে তোলা, অমরাবতীকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন, এই সবই চন্দ্রবাবুর নির্বাচনী প্রতিশ্রুতি, ইস্তাহারে লেখা কথা। অথচ প্রতিশ্রুতি রক্ষার জন্য মোদী সরকার টাকা ছাড়ছে না। ফলে নাইডু দুই দিক থেকেই সাঁড়াশি চাপে পড়েছেন। প্রথমত রাজনৈতিক ক্ষতি, সঙ্গে উন্নয়নের জন্য অর্থে টান, সব মিলিয়ে চন্দ্রবাবুর বর্তমান দশা অনেকটা না ঘরের না ঘাটের। এই কারণেই নাইডুর মনে হচ্ছে সময় হয়ে গেছে, তাই তিনি 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মানে আমরা মোটেই বলছি না যে তিনি কাল পরশুর মধ্যে সমর্থন তুলে নেবেন, না, তবে তিনি সুযোগের অপেক্ষায় আছেন। দিল্লির রাজনৈতিক মহলে এমন কথাও ঘোরাফেরা করছে, রাহুল গান্ধীর দুই ঘনিষ্ঠ নেতা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার সঙ্গে নাইডু বাবু নিয়মিত যোগাযোগে আছেন। ভেতরে ভেতরে হিসেব নিকেশ চলছে। এদিকে সোনিয়া গান্ধী এই বয়সে এসে নতুন করে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ফলে সুযোগ এলে নাইডু বাবু নতুন করে ভাবতেই পারেন। ফিরে আসি নাইডু বাবুর দিল্লি সফরে। সর্বানন্দ সোনোয়ালের পর নাইডু যান মোদীর মন্ত্রিসভায় অমিত শাহের পর গুজরাট লবির দ্বিতীয় শক্ত মুখ সি.আর. পাটিলের কাছে। এই জায়গাটাও একটু বুঝতে হবে। ভৌগোলিকভাবে রায়লসীমা যেহেতু বৃষ্টি ছায়া অঞ্চল, ফলে এখানে প্রায়ই খরা দেখা দেয়। রায়লসীমার কৃষকদের জন্য কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর জল খুব জরুরি। রায়লসীমা সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, খরা প্রবণ হওয়া সত্ত্বেও এখানকার কৃষকরা আম, কলা এবং চীনাবাদাম চাষে অত্যন্ত দক্ষ। অন্ধ্রের জন্য চন্দ্রবাবুর আরও একটি স্বপ্ন হলো পোলাভারাম নাল্লামালা সাগর লিঙ্ক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গোদাবরী নদীর বাড়তি জল খরাপ্রবণ রায়লসীমা এবং নেল্লোর জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই পোলাভারাম প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে বকেয়া 1700 কোটি টাকা দ্রুত রিলিজ করার অনুরোধ করেন তিনি। জল সম্পদ মন্ত্রী সি.আর. পাটিলকে চন্দ্রবাবু প্রায় নির্দেশের সুরে বলে এসেছেন, 1 ফেব্রুয়ারির বাজেটে আপনার মন্ত্রক থেকে অন্তত 1000 কোটি টাকা পোলাভারাম প্রকল্পের জন্য ছাড়তেই হবে। 20 ডিসেম্বর নাইডু দুজনের সঙ্গে আলাদা বৈঠক করেন, অমিত শাহ এবং কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি নির্দিষ্ট করে কোনো চাপ দিয়েছেন বলে আমরা জানতে পারিনি। তবে নীতিন গডকরির কাছে তিনি মূলত দুটি দাবি জোরালোভাবে পেশ করেছেন। প্রথমত, অমরাবতীকে দেশের অন্যান্য প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করতে জাতীয় সড়ক নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, কৃষ্ণা নদীর উপর প্রস্তাবিত 6 লেনের কেবল স্টেট ব্রিজ, যেটা NH-65 এবং NH-16-কে যুক্ত করবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে এই প্রকল্পের দ্রুত নির্মাণ করার আর্জি জানিয়েছেন তিনি। তবে নীতিন গডকরিকে তিনি কোনো আলটিমেটাম দিয়েছেন বলে আমরা জানতে পারিনি। বাস্তবটা হলো, এবার নাইডু বাবু খুব সিরিয়াস ছিলেন। আগের মতন ভুল করতে চাননি, শুধু কথার ভরসায় যাননি। কাগজ কলম নথিপত্র সমস্তটা সঙ্গে নিয়ে দিল্লি সফরে গেছিলেন। যাদের সঙ্গেই কথা বলেছেন তিনি বলেছেন আর কথা নয়, লিখিত প্রতিশ্রুতি চাই। 1 ফেব্রুয়ারিতে এই টাকা অন্ধ্রপ্রদেশের জন্য ছাড়তে হবে। এক কথায় ইশারায় ইঙ্গিতে নাইডু বাবু মোদী সরকারকে পরিষ্কার আলটিমেটাম দিয়ে এসেছেন। ডেডলাইন একটাই, 1 ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে 1.5 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুত প্রকল্পগুলোর হিসাব চাইছেন তিনি। 1 ফেব্রুয়ারির মধ্যে চন্দ্রবাবুর চাই অমরাবতীর জন্য 10,000 কোটি, রায়লসীমার জন্য 41,000 কোটি, তার সঙ্গে 97,000 কোটি টাকার রিফাইনারি প্রকল্পের গ্রিন সিগন্যাল, সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার দাবি। বাস্তবটা হলো, ভিতরে ভিতরে তিনি ক্ষুব্ধ, অথচ বাধ্য হয়ে মোদীকেই সমর্থন দিচ্ছেন, কারণ এখনই তার সামনে বিকল্প নেই। তবে বিকল্পের খোঁজ চলছে। আরও একটা বিষয় আছে, ইডির যে বড় মামলাগুলো নাইডু বাবুর ঘাড়ে ছিল, সেগুলোর ফাইল তিনি কৌশলে গুজরাট লবির মাধ্যমে প্রায় ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে তিনি কিছুটা স্বস্তিও পাচ্ছেন। একবার যদি মামলার চাপ পুরোপুরি সরে যায়, তাহলে চন্দ্রবাবু নিজের আস্তিনের তাস খুলে ফেলতে পারেন। এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ।
বড় প্রশ্ন হলো, তাহলে কি এটাকে কেন্দ্রের উদ্দেশ্যে নাইডুর স্পষ্ট আলটিমেটাম বলে ধরতে হবে? বার্তা কি এই যে আমাদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত পালন করুন, নইলে বিল পাশের সমর্থন নাও থাকতে পারে, এমনকি বাই বাইও হয়ে যেতে পারে। অন্ধ্রপ্রদেশে এই যে বিপিসিএল রিফাইনারি, হর্টিকালচার, এই সব তো রাজ্য বিভাজনের ক্ষতিপূরণেরই অংশ। রাজ্য ভেঙে যাওয়ার পর 11 থেকে 12 বছর হয়ে গেছে, অথচ ক্ষতিপূরণের টাকা এখনো পেল না অন্ধ্রপ্রদেশ। দিল্লিকে চন্দ্রবাবু সাফ বলে এসেছেন, তাহলে কে চুপ করে বসে থাকবে? এদিকে জনগণ তাকে চাপ দিচ্ছে। ডবল ইঞ্জিন সরকারের বড় বড় কথা বলা হয়েছিল, প্রথম দফার মেয়াদ শেষ, দ্বিতীয় মেয়াদও প্রায় 2 বছর পেরোতে চলল। ফল কি? নিট শূন্য। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ। তার উপর চন্দ্রবাবু তার রাজ্যে এখনই তীব্র অ্যান্টি ইনকামবেন্সির মুখে। মানুষকে শান্ত রাখতে হলে উন্নয়ন দরকার, আর উন্নয়নের জন্য টাকা চাই। কিন্তু মোদির সমস্যা একটাই, তিনি সহজে টাকা ছাড়েন না। 2-4 হাজার কোটি হলে হয়তো দিতেন, কিন্তু 1.5 লক্ষ কোটি, সেটা বিশাল অঙ্ক। দিল্লি টাকা ছাড়ছে না বলে একাধিক রাজ্য ঋণের ভারে জর্জরিত। আশঙ্কাজনক অবস্থায় ডেট জিডিপি রেশিও। সহজ করে বললে, সংশ্লিষ্ট রাজ্যের মোট উৎপাদনের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি। সবচেয়ে ভয়াবহ দশা পাঞ্জাবের, 2 নম্বরে কেরালা, 3 নম্বরে রাজস্থান, 4 নম্বরে অন্ধ্রপ্রদেশ, তারপর 5 নম্বরে বিহার। অন্ধ্রের ঋণ তাদের জিডিপির 33% ছাড়িয়ে গেছে। তাই নাইডু প্রাপ্যের টাকা নিয়ে এতটা সিরিয়াস। নানান প্রতিশ্রুতি দিয়ে গত বছর তিনি জগনমোহন রেড্ডি সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছেন। অতএব প্রতিশ্রুতি পূরণ না হলে মানুষ আর সহ্য করবে কেন? 16 জন সাংসদের সমর্থন দিয়ে তো নাইডু এই সরকারের অন্যতম বল ভরসা। বদলে তার কিছু পাওয়াই উচিত। সেখানে অতিরিক্ত দূরের কথা, যেটা প্রাপ্য সেটুকুও যদি না মিলে, তাহলে আর কতদিন তিনি চুপ করে বসে থাকবেন? সবশেষে কিছু জরুরি প্রশ্ন। 16 জন সাংসদের ভরসায় যে সরকার দাঁড়িয়ে, তারা কি শরিকের ন্যূনতম প্রাপ্য দিতেও অস্বীকার করবে? রাজ্য ভাগের ক্ষতিপূরণ যদি একযোগেও না মেটে, তবে প্রতিশ্রুতির মূল্য কি? 1 ফেব্রুয়ারির বাজেটে যদি অন্ধ্রপ্রদেশ ফের বঞ্চিত হয়, তাহলে প্রশ্ন উঠবেই, চন্দ্রবাবু নাইডু কি শুধু ব্যবহৃত হবেন, নাকি শেষ পর্যন্ত পাল্টা সিদ্ধান্ত নেবেন? রাজনীতি কি আর ধৈর্যের পরীক্ষা, নাকি এবার হিসেব চুকানোর সময়? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।